2023 সাল শুরু হয়েছিল কাশ্মীরে আতঙ্কবাদের একটা ভয়াবহ স্মৃতিচিহ্ন দিয়ে। 1 জানুয়ারি রাজৌরি সেক্টরে ইসলামিক সন্ত্রাসীরা 3টে হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে নির্মমভাবে গুলি চালিয়ে 4 সদস্যকে মেরে দেয়। পরের দিন একই জায়গায় একটা আইইডি বিস্ফোরণে হিন্দুদের টার্গেট করা হয়, যাতে 2 শিশুর মৃত্যু হয় আর 12 জন গুরুতর আহত হয়। এই হামলাগুলোর পেছনে ছিল ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা পাকিস্তানের কুখ্যাত লস্করে তৈবার একটা নতুন শাখা বলতে পারে। এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত হয় হাফিজ সাঈদ আর তার ভাইপো আবু কাতাল। ভারত কিন্তু এই হামলা এখনও ভোলেনি, যেমনটা আমাদের প্রতিরক্ষামন্ত্রী সেই সময় নিজে বলেছিলেন, এই হামলাকারীরা যদি পাকিস্তানের ভেতরেও লুকিয়ে থাকে, আমরা সেখানে গিয়েও তাদেরকে খুঁজে বের করে মেরে আসব। এবং কথাটা রাখা হয়েছে। গতকাল একটা খবর পাকিস্তান জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বলা হচ্ছে 2025 সাল পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত বছর হতে চলেছে। বছর শুরুর মাত্র 2.5 মাসেই 2024 সালের পুরো বছর যত পাকিস্তানের সেনা মারা গিয়েছিল তার দ্বিগুণ মারা গেছে এবছর। আর এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হলো গতকালের ঘটনা, যেখানে হাফিজ সাঈদ আর তার ভাইপো আবু কাতাল একটা গাড়িতে করে যাচ্ছিল কোথাও। ঠিক সেই সময়ে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি তাদের গাড়ি থামিয়ে এলোপাথারি গুলি চালায়। পাকিস্তানের কিছু সাংবাদিক ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা নিশ্চিত করেছে যে হ্যাঁ, এই হামলায় 2 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে একজন ছিল আবু কাতাল, যার মৃতদেহের ছবিও পাবলিক হয়ে গেছে। তবে বিভ্রান্তি তৈরি হয়েছে হাফিজ সাঈদকে নিয়ে। শুরুতে খবর এসেছিল যে হাফিজ সাঈদও এই হামলায় আহত হয়েছে, কিন্তু কিছু পাকিস্তানি সাংবাদিক টুইটারে দাবি করছে যে হাফিজ সাঈদ সেখানে তো ছিলই না, শুধু তার ভাইপো আবু কাতাল আর তার এক সহযোগী এই হামলায় নিহত হয়েছে। অন্যদিকে আরেকটা রিপোর্টও ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে হাফিজ সাঈদ পাকিস্তানের লাহোরে ওদের যে মিলিটারি হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি রয়েছে। আর এটাকে নিয়ে 2টো থিওরি চলছে। একটা হলো আবু কাতালের ওপর হামলার সময় হাফিজ সাঈদ বেঁচে গেছে এবং এই কারণেই তাকে মিলিটারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দ্বিতীয় থিওরি হলো হাফিজ সাঈদ শারীরিক অসুস্থতার কারণে এই হাসপাতালে রয়েছে, এই হামলার জন্য। এখন কারণ যেটাই হোক, এই পুরো অপারেশনে একটা বিষয় তো নিশ্চিত, তা হলো পাকিস্তানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই বছরের শুরুতেই অজ্ঞাত পরিচয়ের গানম্যানরা 3টে সফল অপারেশন করেছে। অন্যদিকে পাকিস্তান ভয়ে রয়েছে যে যেদিন এই টার্গেট কিলিংয়ের ঘটনাটা ঘটেছে তার আগের দিনই বালুচিস্তানে পাকিস্তান আর্মির একটা বাসেও ভয়াবহ হামলা চালানো হয়। এই হামলাটি ঠিক সেমভাবে হয়েছে যেভাবে পুলওয়ামায় ভারতীয় সেনার ওপরে অ্যাটাক হয়েছিল। এই হামলায় কিন্তু বাসের সমস্ত সেনা নিহত হয়েছে এবং এই ঘটনার পুরো ভিডিও পাবলিক হয়ে গেছে। যদি সম্ভব হয় আমি এখানে ভিডিওটা দিয়ে দেবো, তবে যদি ইউটিউব রেস্ট্রিকশন লাগায় তাহলে ডেসক্রিপশানে টুইটারের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই হামলায় পাকিস্তানের সরকারের দাবি অনুযায়ী কম করেও 5 জন সেনা নিহত হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই সবাই জানেন, যখন এত বড় একটা মিলিটারি কনভয় চলাচল করে তখন বাসে মাত্র 5-6 জন তো থাকার কথা না। বাসটা ছিল বিশাল, আর বাসের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। তাই 5 জন নিহত হওয়ার সংখ্যাটা একেবারেই অবাস্তব। বাস্তবে এই সংখ্যা অনেকটাই বেশি। এর আগে এখানে পাকিস্তানের একটা ট্রেনও হাইজ্যাক হয়, যেখানে 214 জনের বেশি পাকিস্তানি সেনা আর আইএসআইয়ের সদস্যরা নিহত হয়েছে। বালুচদের দাবি, তারা যে সমস্ত মহিলা আর শিশুদের ছেড়ে দিয়েছিল, পাকিস্তান আর্মি তাদেরকেই মিডিয়ার সামনে দেখিয়েছে যে ওরা নাকি বালুচদের হাত থেকে পুরো ট্রেন উদ্ধার করেছে। কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। তার আগেই বালুচরা 214 জনকে মেরে দিয়েছে। যদি আপনারা আমার পুরনো ভিডিও দেখে থাকেন, আমি ওখানে স্পষ্টভাবে বলেছিলাম যে কয়েকদিনের মধ্যেই আপনারা কিছু বড় খবর পাবেন। আর এই ঘটনাগুলোই কিন্তু সেই বড় খবর। অজ্ঞাত গানম্যানরা তার কাজ চালিয়ে যাচ্ছে, বালুচরা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং তালিবান আর টিটিপি তাদের নিজের মতন করে প্রতিশোধ নিচ্ছে। এখন দেখে নিন আর কি হয়। স্যালুট এই অজ্ঞাত গানম্যানদের।